একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের শিক্ষা বিজ্ঞান বিষয়ে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ, যার একটি পার্ট আমাদের আগের ক্লাসে কিন্তু আলোচনা করা হয়ে গেছে। সেটা কি না, প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থার যে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা এবং বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থা, দুটো শিক্ষা ব্যবস্থা যে ছিল, প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা তার একটা অংশ অর্থাৎ বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা, আদি বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা, আর পরবর্তী বৈদিক যুগ বা ব্রাহ্মণ্য যুগীয় শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা, এই পর্বটা আমাদের আগের ক্লাসে আলোচনা হয়েছে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হলো বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থা। এখন আমি বলছিলাম যে একই সময়ে বা একটা যুগ যখন বলা হচ্ছে প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা, তা এই একটি যুগে দুটো যে শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছিল কেন, তারই গল্প কিন্তু আজকে শোনাবো। দেখো, এই বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থা নতুন কোনো শিক্ষা ব্যবস্থা কিন্তু নয়। অর্থাৎ প্রাচীন যুগীয় শিক্ষা ব্যবস্থায় এই ব্রাহ্মণ্য যে শিক্ষা ব্যবস্থা ছিল বা বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা যে ছিল, এই বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা থেকেই কিন্তু, অর্থাৎ বৈদিক যুগের গর্ভ থেকেই কিন্তু বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থার জন্ম। কেন না, এরা অর্থাৎ যখন এই বৈদিক যুগে এদের বিশেষত যে বলিদান প্রথা ছিল, বলি প্রথা ছিল, এদের যে হিন্দু ধর্মের যে আচার অনুষ্ঠানগুলো ছিল, এবং এই আচার অনুষ্ঠানগুলো ছিল অত্যন্ত জটিল ধর্মীয় অনুষ্ঠান। ফলে এই বলি প্রথা, এদের যে বেশ কিছু কিছু অন্যায় কাজগুলো ছিল, এখান থেকেই কিন্তু তৈরি হলো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। এখন যখন বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা শুরু হলো, তখন তখনও কিন্তু এর অস্তিত্ব ছিল, যদিও বৌদ্ধ শিক্ষা শুরু হওয়ার সাথে সাথেই ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার অস্তাচলগামী কিন্তু প্রতিদ্বন্দ্বী শুরু হয়েছিল। আমরা মূল বিষয়টা জানবো যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাটা কি রূপ ছিল, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে কতখানি সাযুজ্য ছিল বা মিল ছিল, কতখানি বৈসাদৃশ্য ছিল, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মূল ধারণা তৈরি করতে হবে। তাহলে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কি, যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের বুকে কিভাবে প্রাধান্য পেয়েছিল, এদের শিক্ষা ব্যবস্থাতে কি ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, এদের শিক্ষা কেন্দ্র কোনগুলো ছিল, এদের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, শিক্ষক কেমন ছিলেন। আমি বেশ কিছু কিছু পয়েন্টস তোমাদেরকে এখানে করেছি, যেগুলো তোমাদেরকে কিন্তু পরীক্ষায় যেমনই প্রশ্ন দিক না কেন, কাছাকাছি এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আমি আগের ক্লাসে তোমাদের আলোচনা করেছি যে আমাদেরকে কিন্তু প্রথমে জেনে নিতে হবে যে প্রশ্নকে ভালো করে চিনতে পারলে কিন্তু আমরা উত্তর দিতে পারবো। আমাদের যদি এই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ধারণা তৈরি হয়ে থাকে, সেই ধারণা থেকে কিন্তু কোনো নোটস না পড়েও কেবলমাত্র এই ভিডিও, যেটা আমি তোমাদেরকে বলছি কথাগুলো, কেবলমাত্র আমার এই ক্লাসটা তুমি যদি লক্ষ্য করো, ভালো করে শোনো, তাহলে এই কথাগুলোই তুমি লিখে আসতে পারলেই কিন্তু তুমি নাম্বার পেয়ে যাচ্ছ। তাহলে মনোযোগ সহকারে শোনো যে আমি যে কয়েকটা পয়েন্টস এখানে করেছি, সেই পয়েন্টস গুলো ধরে ধরে কিন্তু আমি আলোচনা করছি। প্রথমেই আসা যাক যে এদের শিক্ষার লক্ষ্য কি ছিল। বৌদ্ধ ধর্মের প্রধান শিক্ষার লক্ষ্যই ছিল কিন্তু নির্বাণ লাভ বা মুক্তি লাভ। এবং এই মুক্তি লাভ বা নির্বাণ লাভের জন্য গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব বুঝেছিলেন যে মানুষের জীবনটা দুঃখময়। এই জরা ব্যাধি বিভিন্ন ধরনের কষ্ট মানুষকে কিন্তু সারা জীবন ব্যাপী কিন্তু পেতে হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ এই দুঃখাবৃত, অর্থাৎ দুঃখেই কিন্তু আবৃত থাকতে হয়। কেন এই কষ্ট, এই কষ্ট থেকে কি মুক্তি পাওয়ার কোনো উপায় নেই? যার জন্য তিনি চারটি আর্য সত্যকে উপলব্ধি করে বলেছিলেন যে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তি করা যায় এবং দুঃখ নিবৃত্তির পথ আছে। এই পথের কথা বলতে গিয়ে তিনি অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছিলেন। তোমরা যারা ফিলোসফি যাদের আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আসলে বৌদ্ধ দর্শন সেখানেও কিন্তু দেওয়া আছে। যাই হোক, আমি বিস্তর ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না। আমাদের মূল যে পাঠ্যে যে মূল বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। তাহলে শিক্ষার প্রথম একটা লক্ষ্য, শিক্ষার লক্ষ্য এদের কি ছিল না, নির্বাণ লাভ করা। এই যে চার আর্য সত্য, এই আর্য সত্যের জন্য তার যে অষ্টাঙ্গিক মার্গ, এই অষ্টাঙ্গিক মার্গ বা পথকে অবলম্বন করে তাদেরকে কিন্তু জীবন অতিবাহিত করতে হতো, অর্থাৎ যারা এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে। দ্বিতীয়ত হচ্ছে
ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার মতোই এদেরও কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান দিয়ে কিন্তু শিক্ষা আরম্ভ হতো। তা আমরা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় দেখেছিলাম তাদের উপনয়ন দিয়ে শুরু হতো। একইভাবে তার মানে এই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাটা নতুন কিছু নয়। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার প্রায় রীতিনীতিগুলোকে এরা কিন্তু বহন করে নিয়ে গেছে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য ছিল। আমরা আসছি সেগুলো আলোচনা সাপেক্ষে, কিংবা একটা সময় আমরা ওটাও জেনে নেব যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার পার্থক্য কি কি ছিল। ঠিক আছে? তাহলে এদের যে এই ধর্মীয় অনুষ্ঠানটা, সেই ধর্মীয় অনুষ্ঠানটাকে বলা হতো কি? প্রবজ্জা। এই প্রবজ্জা ৮ বছরের নিচে কিন্তু হতো না। ৮ বছরের পূর্ণ হলে তখন তাদের এই একটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই একইভাবে মাথা মুন্ডন করে, হ্যাঁ, তখন হলুদ বস্ত্র পরিধান করতে হতো, এবং হলুদ বস্ত্র পরিধান করার পরে তারা কিন্তু একটি মন্ত্র তাদেরকে উচ্চারণ করতে হতো। দীক্ষা যার কাছে নিচ্ছে তাকে বলতো ত্রিশরণ মন্ত্র, এবং এটি আবৃত্তি করতে হতো। কি বলতো? এই ত্রিশরণ মন্ত্রটা ছিল বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এই ত্রিশরণ মন্ত্র আবৃত্তি করে তারা কিন্তু তৈরি হতো ভিক্ষুক। অর্থাৎ এরপরে জীবন হচ্ছে তাদের আরেকটা পয়েন্ট যেটা আছে, প্রবজ্জা হলো শ্রমণ। এরপরে তারা এই শ্রমণ জীবনে আসতো, ভিক্ষুক জীবনে আসতো। সে রাজা হোক কিংবা ফকির, যে গ্রহণ করত এই ধর্ম আর এই শিক্ষা, যারাই গ্রহণ করত তাদের প্রত্যেককেই কিন্তু এই ভিক্ষাবৃত্তি বা ভিক্ষুক কিন্তু তাদেরকে হতে হতো। এবং এদেরকে বিভিন্ন জায়গাতে স্থানে যেতে হতো, ভিক্ষা করে নিয়ে আসতে হতো, যেটা পেত সেটাই তারা কিন্তু খেত, যে বস্ত্র দিত সেটাই কিন্তু পরিধান করত। এইভাবে কিন্তু তাদের যে মঠের জীবন, এই মঠের জীবন কিন্তু তাদেরকে অতিবাহিত করতে হতো। তো এই প্রবজ্জার পরে তারা যখন মঠে থাকতো, মঠে বেশ কিছু কিছু নিয়ম ছিল, এবং সেই নিয়মগুলো তাদেরকে মানতে হতো। যেমন ধরো, কোনো সুগন্ধি দ্রব্য লেপন করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, এরকম অনেকগুলো তাদের নিয়ম ছিল, যেগুলো তাদেরকে প্রায় 10টা নিয়ম বা আজ্ঞা, এইগুলো কিন্তু তাদেরকে পালন করতে হতো। এছাড়া মঠে তাদেরকে 12 বছর কাল পর্যন্ত শিক্ষা খাতে তাদেরকে থাকতে হতো, এবং প্রায় 30 বছর এই মঠে কাটাতে হতো। এই হলো মোটামুটি শ্রমণ। তারপর হচ্ছে পাঠ্যক্রম। পাঠ্যক্রম এদের কি ছিল? না, এদেরও ধর্মকেন্দ্রিক পাঠ্যক্রম ছিল। অর্থাৎ ত্রিপিটক, ত্রিপিটক অর্থাৎ 3টি পিটক, পিটক মানে ঝুড়ি বা ঝাঁপি। এই 3টি পিটক কি কি ছিল? না, সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। এই 3টি পিটক তাদেরকে কিন্তু অধ্যয়ন করতে হতো। এছাড়াও অর্থাৎ বলতে পারো যে তাদের আধ্যাত্মিক এবং তাত্ত্বিক এই বিষয়গুলো ছাড়াও তাদেরকে কিন্তু ব্যবহারিক যে বিষয়গুলো ছিল, সেই ব্যবহারিক বিষয়েও তাদের কিন্তু শিক্ষা গ্রহণ করতে হতো। এরপরে আসি শিক্ষার মাধ্যম। গৌতম বুদ্ধ শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষাকে প্রাধান্য দিয়েছিলেন, সংস্কৃতকে কিন্তু নয়। সংস্কৃত ছিল, কিন্তু তবুও মাতৃভাষাকে তিনি প্রাধান্য দিয়েছিলেন এই কারণে যে সাধারণ মানুষেরা যাতে করে তার ধর্ম সম্পর্কে, শিক্ষা সম্পর্কে আত্মীকরণ করতে পারে, তারা গ্রহণ করতে পারে খুব সহজে, যার জন্য তিনি মাতৃভাষাতেই কিন্তু এই শিক্ষা চালু করেছিলেন। এর মধ্যে ছিল প্রাকৃত ভাষা, পালি ভাষা, সংস্কৃত ভাষাও কিন্তু এর মধ্যে ছিল। এরপরে শিক্ষাদান পদ্ধতি। শিক্ষাদান পদ্ধতি কি ছিল? দেখো, আমাদের ব্রাহ্মণ্য যুগের শিক্ষা ব্যবস্থাতে আমরা দেখেছিলাম যে তারা মুখস্থ করত আবৃত্তির মধ্য দিয়ে। এখানেও কিন্তু আবৃত্তির মধ্য দিয়ে তাদেরকে মুখস্থ করতে হতো, এবং বিতর্ক সভা, আলোচনা সভা থাকতো, সেখানেও কিন্তু তারা অংশগ্রহণ করে সেখান থেকেও কিন্তু শিক্ষা লাভ করত। এই বিশেষ কয়েকটা দিক তুমি তুলে ধরবে। এবং এখানে শিক্ষকের কথা বলা আছে যে শিক্ষক কেমন ছিলেন। হ্যাঁ, এদের শিক্ষকরা ছিলেন অত্যন্ত পারদর্শী, এবং বিশেষত অনেক গুণের, বহু গুণের অধিকারী ছিলেন কিন্তু এই শিক্ষকরা। এরা বিশেষত দুই ধরনের শিক্ষকের উল্লেখ পাওয়া যায়, সেটা হচ্ছে একজন উপাধ্যায় এবং একজন হচ্ছেন কর্মাচার্য। এই দুজন বিশেষত শিক্ষক যারা থাকতেন তারা বহুগুণ সম্পন্ন ছিলেন। তারা বিভিন্ন ধরনের
যে চারিত্রিক গুণ থেকে তাদের বিভিন্ন ধরনের বীর্যবান হতেন, সমস্ত কিছু এই গুণাবলীগুলো তাদের মধ্যে থাকতো এবং তারা কিন্তু শিক্ষা দান করতেন। এবং এই শিক্ষকের সঙ্গে অর্থাৎ গুরু শিষ্যের যে সম্পর্ক ছিল এটাও ছিল কিন্তু অত্যন্ত মধুর এবং পিতা পুত্রের ন্যায় কিন্তু এদের সম্পর্ক স্থাপিত হতো। তবে একটা জিনিস ছিল যেটা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক আমরা দেখেছিলাম, পিতা পুত্রের সম্পর্ক শুধুমাত্র এখানেই শেষ, গুরু যা বলতেন তাই শুনতে হতো। এদের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা ছিল। কি ছিল না, গুরু এবং শিষ্য কেউ কিন্তু একদম ঊর্ধ্ব সীমায় কিন্তু ছিলেন না। উভয়েই কিন্তু উভয়ের মধ্যে বিভিন্ন দোষগুণের কিন্তু আলোচনা বা সমালোচনা করার জায়গা তাদের মধ্যে থাকতো। অর্থাৎ বিভিন্ন ধরনের গুণ বলো, দোষ বলো, এগুলো নিয়ে কিন্তু তাদের আলোচনা চলতো। অর্থাৎ কেউ কাউকে খুব বড় করে দেখা এইরকম বিষয়টা কিন্তু ছিল না। উভয়ের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের গুণাবলী নিয়ে বিশ্লেষণ করা হতো। এই ছিল শিক্ষক বা গুরু শিষ্যের সম্পর্ক। এবং বৃত্তি শিক্ষাও কিন্তু এদের মধ্যে চালু ছিল। ধর্মীয় শিক্ষা, ব্যবহারিক জীবনের যে শিক্ষাগুলোর মধ্যে এরা বৃত্তির শিক্ষা যেটা গ্রহণ করত, যেমন ধরো সুতো কাটা, সুতো কাটতে হতো চরকাতে, কাপড় বোনা এবং দর্জির কাজ, সেলাই করা ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু তাদের পাঠ্যক্রমভুক্ত কিন্তু ছিল বৃত্তির শিক্ষার মধ্যে। এবং আরেকটা ছিল যেটা, সেটা হচ্ছে নারী শিক্ষা। এই নারী শিক্ষা বিষয়টা কিন্তু একটু বলি। প্রথম কিন্তু এই মঠীয় শিক্ষার ব্যবস্থার মধ্যে নারীদের কোনোভাবে শিক্ষা গ্রহণের প্রাধান্য ছিলই না। কারণ বুদ্ধদেব নিজেই কিন্তু অত্যন্ত বিরোধী ছিলেন নারী শিক্ষার প্রথম অবস্থাতে। কেন না, তিনি মনে করতেন যে মানুষের জন্ম যে হয় এবং জন্ম হয় বলেই দুঃখ পায়, তাহলে এই জন্ম যারা দাতা তিনি হচ্ছেন মাতা। অর্থাৎ তিনি মনে করতেন যে মা জন্ম দিচ্ছেন বলেই আমরা দুঃখ পাচ্ছি। এই ধারণা থেকে, হয়তো সেই ধারণা বদ্ধ ধারণা ছিল, এই ধারণা থেকে তিনি কিন্তু নারীদের শিক্ষা কোনোভাবেই কিন্তু গ্রাহ্য করেননি বা গ্র্যান্টেড করেননি প্রথম দিকটাতে। এরপরে উনারই একজন যে শিষ্যা ছিলেন, এই আনন্দ এবং মাতা গৌতমী, এরা দুজন যখন গৌতম বুদ্ধকে অনুরোধ করলেন তখন তিনি রাজি হলেন এবং রাজি হয়ে নারী শিক্ষার ক্ষেত্রে তিনি কিন্তু পথটি উন্মুক্ত করলেন। নারী শিক্ষা শুরু হলো। এবং শুধু তাই নয়, ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই যে এই নারী শিক্ষা পরবর্তী পর্যায়ে অনেক জ্ঞানী কিন্তু, অর্থাৎ উচ্চ একদম দার্শনিক যে জ্ঞান, সেই জ্ঞান সম্পন্না অনেক নারী কিন্তু তৈরি হয়েছিলেন। বিশেষ করে সুলভা, সবরী, সুপ্রিয়া, বিপাশা, এরকম অনেক নাম আছে যারা কিন্তু সেই সময় উচ্চ শিক্ষা গ্রহণ করতে পেরেছিলেন। এবং শুধু তাই নয়, এই ভিক্ষুণীদের মধ্যেও যিনি উচ্চ দার্শনিক জ্ঞান লাভ করেছিলেন, বুদ্ধদেবের সব থেকে যিনি প্রিয় ছিলেন তার নাম ছিল মেরি ধর্মাদিন্দা। এছাড়াও এই দার্শনিক জ্ঞান সম্পন্না ভিক্ষুকদেরকে বলা হতো থেরি বা তিরি। এবং গৌতম বুদ্ধের সব থেকে একজন প্রিয় শিষ্যা ছিল যার নাম হচ্ছে থেরি ধর্মদিন্না। ইনি উচ্চ দার্শনিক জ্ঞান সম্পন্না ছিলেন, ধর্ম শাস্ত্র বিষয়ে যথেষ্ট তিনি জ্ঞান লাভ করেছিলেন। এই হলো নারী শিক্ষা বিষয়। এরপরে আসি উপসম্প্রদায়। আরো অনেকগুলো পয়েন্টস আছে, এতগুলো আলোচনা করার আমি মনে করেছি যে একটা 10 নম্বরের জন্য এই পয়েন্টস গুলো দিলে যথেষ্ট। তাই এই বিষয়গুলো জানো, জেনে মোটামুটি ভাবে যদি তোমাকে প্রশ্ন দেওয়া হয় এই পয়েন্টস গুলোকে তুলে ধরবে, তাহলে কিন্তু বৌদ্ধযুগীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তোমার 10-এর একটা সুন্দর নোট লেখা হয়ে যাবে। তাহলে উপসম্প্রদায় ছিল এই ধর্মীয় অনুষ্ঠানের একটা শেষ। শুরু হয়েছিল প্রবজ্জা দিয়ে, শেষ হয়েছে উপসম্পদা দিয়ে। এইটা হচ্ছে তাদেরকে বিশেষত 12 বছরে তো তাদের থাকতেই হতো। এবং এই ধর্মীয় অনুষ্ঠানটা শেষ হওয়ার পরেই তাদেরকে পূর্ববর্তী যে নাম ছিল সেই পূর্ববর্তী নাম পরিবর্তন করে বা ত্যাগ করে তাদেরকে নাম দেওয়া হতো ধর্মবংশ, ধর্মরক্ষিত, ধর্মপাল, এই ধরনের নামকরণ দেওয়া হতো। এবং এরা এই সময় বিতর্ক সভা এবং গুরুর সাথে এবং অন্যান্য যে পণ্ডিত ছিলেন থাকতেন তাদের সাথে কিন্তু তাদের এই
তর্ক বা বিতর্ক সভা, বিভিন্ন ধরনের সভা অনুষ্ঠান হয়ে তাদের কিন্তু এই উপসম্পদার মধ্য দিয়ে তাদের মঠীয় জীবন শেষ হতো। বোঝা গেছে? তাহলে এই 10টি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা পয়েন্ট। এই 11টা পয়েন্ট যদি তুমি একটু একটু করে লেখো, তোমার 10 প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাবে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এদের যে শিক্ষা কেন্দ্র ছিল, এই শিক্ষা কেন্দ্রের মধ্যে দুটি কিন্তু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শুধু ভারতবর্ষ নয় তথা বিদেশেও নাম ছড়িয়েছিল। তা হলো নালন্দা বিশ্ববিদ্যালয় এক, দ্বিতীয় হচ্ছে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়। এই দুটো বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদেরকে জানতেই হবে, কারণ বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের জায়গা হলো নালন্দা বিশ্ববিদ্যালয় এবং বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়। এই একটা প্রশ্ন করবে, এবং বৌদ্ধযুগীয় শিক্ষা ব্যবস্থার সম্পর্কে যদি তোমাকে কিছু লিখতে দেয়, তাহলে তুমি এই পয়েন্টস গুলোকে দিয়ে আর একটা নোট কিন্তু করবে। বোঝা গেছে? তাহলে এসো আমরা এই দুটো বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানি। তাহলে এই যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা কেন্দ্র ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, এই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিন্তু আলোচনা করা যাক। এই নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারের অন্তর্গত পাটলিপুত্রের 40 মাইল দক্ষিণে, প্রাচীন মগধের যে রাজধানী ছিল রাজগৃহ, সেই রাজগৃহের 7 মাইল উত্তরের একটা গ্রাম ছিল, যে গ্রামটার নাম ছিল বড়গাঁও। এই বড়গাঁওয়ে নাকি এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়েছিল। এবং জানা যায় তিব্বতী ঐতিহাসিক তারানাথ মনে করেছেন যে এটা নাকি বিশেষত 300 খ্রিস্টাব্দের মধ্যেই নাগার্জুন এটা নাকি প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে এই যে বিশ্ববিদ্যালয়টা ছিল, এই বিশ্ববিদ্যালয়ের যে এলাকাটা ছিল, সেই এলাকাটা ছিল প্রায় 1 মাইল দৈর্ঘ্য এবং হাফ বা অর্ধ মাইল ব্যাপী এলাকাটা কিন্তু বিস্তীর্ণ এলাকা ছিল। শুধু তাই নয়, সুপ্রাচীর দিয়ে কিন্তু এটা ঘেরা ছিল, এবং ভেতরে ছিল বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট জলাশয়, যেগুলো নীল পদ্ম বা অন্যান্য ফুলে সজ্জিত ছিল। এবং এখানে 8টি বৃহৎ অট্টালিকা ছিল, যে 8টি বৃহৎ অট্টালিকার মধ্যে 12টি ছাত্রাবাস ছিল, এবং প্রায় 1000 এখানে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারতো। শুধু পড়াশোনা না, এখানে থাকতে পারতো, তাদের থাকার ব্যবস্থা ছিল, এবং 100 জন শিক্ষকও কিন্তু সেখানে থাকতে পারতেন। বুঝতেই পারছো কি বিশাল সেই সময় কর্মকাণ্ডটা ছিল। এবং এই বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশাধিকার ছিল, সেখানে কিন্তু সহজ কোনোভাবেই ছিল না। এখানে শুধু ভারতীয়রা নয়, বিভিন্ন কোরিয়া থেকে, চীন থেকে, তিব্বত থেকে, জাপান থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসতো। এবং শোনা যায় প্রায় 10 জন শিক্ষার্থী যদি এখানে সেই প্রবেশিকা পরীক্ষা দিত, অর্থাৎ সেখানে যে দ্বার পণ্ডিত ছিলেন, এই দ্বার পণ্ডিতের দ্বারা তাদেরকে কিন্তু একটা পরীক্ষা দিয়ে তাদেরকে খুশি করে তবে গিয়ে কিন্তু উত্তীর্ণ হলে পরে সেখানে কিন্তু পড়াশোনার সুযোগ পেত। 10 জনের মধ্যে মাত্র 2 জন কিংবা 3 জন এখানে কিন্তু পড়ার সুযোগ পেত, 7 থেকে 8 জন কিন্তু নিরাশ হয়ে তাদেরকে ফিরে যেতে হতো। এখন যাই হোক, এরা কি কি বিষয়ে পড়াশোনা করতো, অর্থাৎ পাঠ্য বিষয়গুলো কি কি ছিল? বিভিন্ন ধরনের বিষয় নিয়ে এদের পড়াশোনা করা হলেও, বিশেষ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদের যেমন প্রবেশের অধিকার ছিল, তেমনি প্রত্যেকে কিন্তু দর্শন, ন্যায়শাস্ত্র, চতুর্বেদ, হ্যাঁ, এদেরও কিন্তু বেদের জ্ঞান দেওয়া হতো, এদেরকে পাঠ করানো হতো। এবং বৌদ্ধ শাস্ত্র, ব্যাকরণ, চিকিৎসা শাস্ত্র, শিল্পবিদ্যা, সমস্ত বিষয়কে কিন্তু এদেরকে পাঠ্যরূপে কিন্তু এদেরকে পড়াশোনা করতে হতো। এদের শিক্ষণ পদ্ধতি কেমন ছিল? মূলত আবৃত্তির মধ্য দিয়ে কিন্তু এরা শিক্ষা গ্রহণ করত। তবে কিছু কিছু ক্ষেত্রে এদেরকে আলোচনা সভা এবং বিতর্ক সভা তৈরি করে এদের শিক্ষাদান করা হতো। যারা এদের অধ্যাপক ছিলেন, অর্থাৎ অধ্যাপক মণ্ডলী, তারা ছিলেন অত্যন্ত খ্যাতনামা এবং অত্যন্ত জ্ঞানের অধিকারী। উল্লেখযোগ্য বিশেষ করে একজনের আমরা বেশ কয়েকজনের নাম বলতে পারি বা জেনে রাখা ভালো। তার মধ্যে ছিলেন শিলভদ্র, নাগার্জুন, ধর্মপাল এবং গুণমতির মতো বহু গুণসম্পন্ন অধ্যাপক। এখানে শুধু এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবদ্ধ ছিল না, এখানে যেটা ছিল গ্রন্থাগার, যেটা বিশেষ একটা খ্যাতি অর্জন করে আছে, অর্থাৎ লাইব্রেরির ক্ষেত্রটা এক নয়, তিনটে লাইব্রেরি ছিল, অর্থাৎ গ্রন্থাগার ছিল এখানে, যেটা একত্রিত ভাবে তাদেরকে বলা হতো ধর্মগঞ্জ। এই ধর্মগঞ্জের 3টি গ্রন্থাগারের নাম ছিল রত্নসাগর, রত্নকক্ষ এবং রত্নদধি। এই 3টি গ্রন্থাগারে ছেলেমেয়েরা শিক্ষার্থীরা সেখানে কিন্তু পড়ার সুযোগ পেত। হ্যাঁ,
এদেরও কিন্তু পরীক্ষার একটা ব্যবস্থা ছিল, তবে সেটা ছিল মৌখিক। এরা বিভিন্ন পণ্ডিতদের অর্থাৎ অধ্যাপকদের দ্বারা মৌখিক পরীক্ষাতে যখন উত্তীর্ণ হতেন, অর্থাৎ শিক্ষা তাদের যখন শেষ হতো, তারা যখন নিজেদের কৃতিটা দেখাতে পারতো, তখন বিভিন্ন উপাধি এদেরকে দেওয়া হতো। যিনি প্রথম হতেন তাকে উপাধি দেওয়া হতো কুলপতি। বোঝা গেছে? এই ছিল সমগ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমগ্র বিষয়টা। এরপরে কি হলো না, এরপরে দ্বাদশ শতকের মোহাম্মদ ঘুরির যে সেনাপতি বখতিয়ার খলজি, এই বখতিয়ার খলজির বর্বরতা আক্রমণের কারণে কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যায়। বোঝা গেছে? তাহলে এখান থেকে যদি তোমাকে 10-এর একটা প্রশ্ন দেওয়া হয় নালন্দা বিশ্ববিদ্যালয় এবং বিক্রমশিলা, আমরা বিক্রমশিলাটা আলোচনা করছি, তাহলে এই দুটো থেকে তুমি 10-এর একটা সুন্দর কিন্তু নোট বানিয়ে নিতে পারবে। অর্থাৎ নোট না বানালেও এই সম্বন্ধে কিন্তু তুমি লিখতে পারবে। ঠিক আছে? চলো তাহলে বিক্রমশিলা সম্পর্কে আলোচনা করা যাক। বিক্রমশিলা সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। যেমন তারানাথ তিনি যে তথ্যটা দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে বিহারের ভাগলপুরের কাছে যে রাজমহল ছিল, এই রাজমহলের পার্বত্য অঞ্চলে নাকি এই বিক্রমশিলা নাকি তৈরি হয়েছিল। তবে গবেষক ডক্টর নন্দলাল দে মনে করেছেন যে ভাগলপুরের 24 মাইল দূরে পূর্বের পাথরঘাটা নাকি পাহাড়ে এই অঞ্চলেই নাকি এটা তৈরি হয়েছিল। এই ধরনের আরো মত বিভিন্ন জন পোষণ করেছেন, যেমন সতীশচন্দ্র বিদ্যাভূষণ বলেছেন যে ভাগলপুরের সুলতানগঞ্জ বলে যে জায়গা আছে, সেই সুলতানগঞ্জ জায়গাতেই নাকি এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। যাই হোক, এই শিক্ষা প্রতিষ্ঠানটা যখন প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন কে প্রতিষ্ঠা করেছিলেন? জানা যায় অষ্টম শতাব্দীতে পাল বংশের গোপালের যে পুত্র ছিলেন ধর্মপাল, তিনি নাকি এটা প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া এই অঞ্চলের এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা ছিল, সেখানে পাশাপাশি আরো নাকি 6টা মহাবিদ্যালয় ছিল এর আন্ডারে, এবং ছোট বড় করে প্রায় 108টি মঠ নিয়ে নাকি এটা গড়ে উঠেছিল, এবং 108 জন অধ্যাপক এবং 6 জন যারা দেখাশোনা অর্থাৎ ব্যবস্থাপক, এই ব্যবস্থাপক ছিলেন 6 জন, 108 জন অধ্যাপক ছিলেন। এখানেও প্রবেশের জন্য যথেষ্টই কিন্তু কষ্ট করতে হতো। মেধা ছাড়া এখানেও কিন্তু প্রবেশাধিকার হতো না। অর্থাৎ 6 জন এখানে 6 জন পরীক্ষক ছিলেন, যারা পরীক্ষা নিত তাদের শিক্ষার্থীদেরকে তাদের সামনে গিয়ে বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু তাদেরকে পাস করার জন্য, অর্থাৎ তাদেরকে সন্তুষ্ট করার জন্য প্রশ্নের মুখোমুখি হতে হতো, এবং তাদেরকে সন্তুষ্ট করতে পারলেই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা কিন্তু ভর্তি গ্রহণ করত। শুধু তাই নয়, এটাও ছিল কিন্তু নালন্দার মতো আবাসিক, এবং এদের যে বিষয়গুলো ছিল অর্থাৎ পাঠ্য বিষয়গুলো, সেই পাঠ্য বিষয়ের মধ্যে বিভিন্ন ধরনের পড়াশোনার সাথে সাথে এদের যেটা করা হতো বিশেষভাবে ব্যাকরণ, তর্কশাস্ত্র, বৌদ্ধ ধর্মের যে আচার বিষয়ের উপরে যে শাস্ত্র, সেগুলো সম্বন্ধে তাদেরকে জ্ঞান দেওয়া হতো। এছাড়াও ওই 114 জন অধ্যাপক ছিলেন, এরা ছিলেন যথেষ্ট জ্ঞানী এবং যথেষ্ট বিষয় সম্পর্কে তাদের ছিল ধারণা এবং জ্ঞান, এবং এদের মধ্যে যিনি সব থেকে বেশি খ্যাতি অর্জন করেছিলেন তার নাম হচ্ছে অতীশ দীপঙ্কর। যাই হোক, এই শিক্ষা প্রতিষ্ঠানটি জানা গেছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো এটিও নাকি মুসলিমদের আক্রমণে ধ্বংস হয়ে যায়। ব্যাস, এই কটা কথা যদি তুমি লিখতে পারো, তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় এবং বিক্রমশিলা এই বেশ কিছু পয়েন্টস দিয়ে তুমি লিখলে কিন্তু তোমার একটা 10-এর নোট কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে বলি, হয় নয় जो डर गया वो मर गया। তাহলে যারা আজকে আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর হ্যাঁ, যদি কোথাও অসুবিধা থাকে বা জানার কিছু থাকে তাহলে কিন্তু কমেন্টস করবে।